প্রিয় আকাশী, গতকাল ঠিক দুপুরে তোমার চিঠি পেয়েছি। ঠিকানা লেখনি। ঠিকানা পেলে কোথায় তা লেখনি। সুদীর্ঘ প্রবাসে অর্ধেকটা দিন কাটিয়েছি বহিমিয়ানদের মতো ঘুরে ঘুরে। এটা লতিফুল ইসলাম শিবলির লেখা খুব অসম্ভব সুন্দর একটা কবিতা। যে কবিতাটার নাম হচ্ছে প্যারিসের চিঠি। পরবর্তীতে জেমস এটাকে একটা গান বানায়। সেই গানটার নাম ছিল প্রিয় আকাশী। মানুষ জীবন থেকে চলে যায়, কিন্তু জীবন থেকে চলে যাবার পরেও মানুষ যে জীবনে কতটুকু প্রভাব রেখে যায়, মানে তোমার না থাকার মধ্য দিয়েই তোমার অস্তিত্বকে সবচেয়ে সুন্দর করে অনুভব করা যায়, তেমনই একটা কবিতা হচ্ছে তাহারই পরে মনে। প্রিয় এইচএসসি 27 ক্লাস 11, সালামু আলাইকুম তোমাদের সবাইকে। আমি আব্দুল আল মেহেদি চলে এলাম আজকে তোমাদেরকে পড়াতে তাহারই পরে মনে। আর অনেকেই বলছো কথা শোনা যাচ্ছে না, আমাকে কি স্পষ্ট শোনা যাচ্ছে এবং স্পষ্ট দেখা যাচ্ছে কিনা এটা আমি একটু সবার কাছে জানতে চাই। তারপরে আমি আমার ক্লাসটা শুরু করব এবং তোমাদের সাথে খুব সুন্দর একটা কিছু বলে আমি আজকে আমার ক্লাসটা শুরু করব। অনেকেই বলছো সবার নাম নিতে, আমি আসলে চাইলে এত মানুষের নাম নিতে পারি না। আর আমাকে সবাই সালাম দিচ্ছ একযোগে, আমি সবাইকে একসাথে বলছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাকে জিজ্ঞেস করছো আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ, আমি বেশ বেশ ভালো আছি। এবং সবাই রেসপন্স করছো যে একদম স্পষ্ট শোনা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে। তো তাহলে আর দেরি কেন, চলো আমরা ক্লাস শুরু করে ফেলি। কিন্তু প্রত্যেকবার ক্লাস শুরু করার আগে কিছু রুলস এন্ড রেগুলেশনস বলতেই হয়। তো প্রথমেই যেটা বলতে হয় সেটা হলো একটু আমরা খাতা কলম নিয়ে বসবো। আর যতটুকু আমাদের কাছে মনে হয় যে আমি একটু ঘুম ঘুম চলে আসতে পারে বা শরীরটা একটু কেমন লাগছে, চোখে মুখে পানি ছিটিয়ে দিব বা দাঁড়িয়ে যাব ক্লাস করতে করতে। ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস করে কোনো লাভ হবে না। চলো আমরা আর কথা না বাড়াই, আমরা চলে যাব আমাদের আজকের ক্লাসে। আমি একটু কলমটা খুঁজি, হ্যাঁ কলমটা পেয়ে গেলাম। তো আমরা আজকে পড়বো তাহারই পরে মনে। তার কবি পরিচিতি, কবিতা পাঠ অনেক কিছুই পড়বো। তাহারই পরে মনে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ছবি। তার আগে সুফিয়া কামালের জীবন নিয়ে একটু বলি। সুফিয়া কামাল আমাদের যাদের নাম প্রথমেই আসে বাংলা সাহিত্যের মহিলা কবিদের কথা যদি আমরা বলি, যে মানুষটার নাম আসে তিনি হচ্ছেন সুফিয়া কামাল। তাহারই পরে মনে। তো সুফিয়া কামালের এই কবিতাটা আমরা যখন পড়ি, কবিতাটা পড়ার সময় আমরা বুঝতে পারি যে প্রিয় মানুষকে হারানোর কষ্ট কেমন। তোমাদের বয়সটা যেমন, আমি যদি একদম, আমি আমার শিক্ষার্থীদের সঙ্গে অনেক ফ্র্যাঙ্ক, এবং আমি আমার শিক্ষার্থীদেরকে আসলে নিজের পরিবারের সদস্যদের পরেই তাদের অবস্থানটা আমি দেই। সো আমি যদি তোমাদের বয়সের কথাই বলি, তোমাদের বয়সটা যেমন, যে এই বয়স নিয়ে এই বয়সে আসলে বেশিরভাগ মানুষই যদিও এটাকে নেতিবাচক ভাবেই তাদের জীবনে প্রভাবিত করে, সেটা হলো প্রেম। আর এই প্রেমে পড়া যদিও বা বারণ বলেছিল, কিন্তু এরপরেও ওই তোমাদের মন কি যে চায় বলো, যারে দেখি লাগে ভালো, এমন একটা অবস্থা তোমাদের জীবনে। তোমাদের বয়সটা এমন, এবং তোমাদের বয়সে হচ্ছে অনেকে এমন। আমি এমন পোলাপানকেও দেখে মনে হয় যে হয়তো বা ওর মানে কেউ একজন ওর ক্রাশ হোক বা ওর পছন্দের মানুষ হোক, লাইক দিছে জাস্ট ওর পোস্টে, ওর একটা কমেন্টে, সে মোটামুটি একদম কল্পনায় বাংলা সিনেমার মতো সে বিভিন্ন স্পটে গিয়ে নাচানাচি গান গাওয়া শুরু করে দিচ্ছে, এমন একটা অবস্থা। তো এই বয়সের সাথে হয়তোবা আরো কিছু রিলেট করা যায়, এই বয়স ছাড়াও রিলেট করা যায়। সেটা হলো যে আমরা যখন দেখতে পাই যে আমাদের প্রিয় মানুষ আমাদের জীবন থেকে চলে যায়। সুফিয়া কামালের হাসব্যান্ডের মৃত্যুর পরে সৈয়দ নেহাল হোসেন অতি কষ্ট থেকে এই কবিতাটা তিনি লিখেছিলেন। তো আমরা এখন চলে যাব আমাদের ক্লাসে। আর মাইশা, আমি তোমার উত্তরটা দিচ্ছি। উত্তরটা দেবার আগে আমি তোমাকে ক্লাস থেকে ব্লকও করছি, কারণ হচ্ছে আমাদের একটু মিনিমাম ভদ্রতা শিখতে হবে। হ্যাঁ, আমরা যেমন একটা এই মেসেজটা তুমি অলরেডি 20 বার লিখেছো, এরকম হবে, এবং তুমি কপি পেস্ট করেই যাচ্ছ। এটাকে বলে স্প্যামিং করা। এই কাজটা আমরা দেখলে আমি মনে করি না ওই ধরনের শিক্ষার্থীদের আসলে ক্লাসে কোনো মেসেজ দেওয়ার প্রয়োজন আছে, যে মিনিমাম এটিকেটটা জানে না। আহ হুম, সোনার ধান দ্বারা সৃষ্টিকর্মই বোঝায়। আমি জানি না, তোমার উত্তর ভুল দেখিয়ে থাকলেও চিন্তা নাই মাইশা, এটা দ্বারা সৃষ্টিকর্মই বোঝানো হয়। ঠিক আছে, হ্যাঁ। সো আমি চ্যাটটা পজ করে দিলাম, এবারে আমরা চলে যাচ্ছি আমাদের কবিতায়। ভাই আমাকে একটু 1 কাপ রং চা দিয়েন। হ্যাঁ, এবার আমরা চলে যাচ্ছি আমাদের আজকের কবিতায়। সেটা হলো কি? সেটা হলো সুফিয়া কামালের কবিতাটা। হুম। আমি সৃজনশীল প্রশ্ন লিখতে একজন বলেছে 30 মিনিট সময় লাগে, আমার করণীয় কি এটাকে 19 মিনিটে আনতে হবে? আর যদি 19 মিনিটে না আনো তাহলে আহ, এটা ধরে নিতেই হবে যে আমি এ প্লাস মিস করবো, এবং এ প্লাস মিস করলে আই ডোন্ট কেয়ার। যদি তুমি এটা বিশ্বাস করে নাও তাহলে এক কথা, আর যদি তুমি এ প্লাস পেতে চাও তাহলে 30 মিনিটকে 19 মিনিট বানাতে হবে।
তাহলে তুমি আরো ছোট করে লিখবা, তাহলেই হয়ে যাবে, শেষ। সুফিয়া কামাল বাংলাদেশের বিশিষ্ট একজন মহিলা কবি এবং নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তার জন্ম হয়েছিল 1911 সালের 20 জুন বরিশালে, এবং তার পৈতৃক নিবাস কোথায়? তার পৈতৃক নিবাস কুমিল্লাতে। এটা এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ যে তার জন্ম যদিও বা হয়েছিল বরিশালে, কিন্তু তার পৈতৃক নিবাস কুমিল্লায়। পিতার নাম, মাতার নাম এগুলো কখনো পরীক্ষায় আসে না এমসিকিউতে। সুফিয়া কামালের জন্ম যখন বাঙালি মুসলমান নারীদের কাটাতে হতো গৃহবন্দী জীবন, স্কুল কলেজে পড়ার কোনো সুযোগ তাদের ছিল না। তো ওই বিরুদ্ধ পরিবেশে সুফিয়া কামাল প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি, কিন্তু পারিবারিক নানা উত্থান পতনের মধ্য দিয়ে তিনি স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন, এবং ওভাবেই তিনি বাংলা ভাষা ও সাহিত্যের চর্চায় নিজেকে নিয়োগ করেছেন। পরবর্তীকালে সাহিত্য সাধনা ও নারী আন্দোলনে ব্রতী হয়ে তিনি শুধু কবি হিসেবেই বরণীয় হননি, জননী সম্ভাষণে ভূষিত হয়েছেন। আমাদের একটু মনে রাখতে হবে, সুফিয়া কামালকে জননী এই নামে ডাকা হয়ে থাকে। তিনি গল্প, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ ও স্মৃতিকথা লিখেছেন। 1999 খ্রিস্টাব্দের 20 নভেম্বর ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। সুফিয়া কামালের উল্লেখযোগ্য যে বইয়ের নামগুলো আছে সেগুলোতে আমি 3 স্টার দিয়ে দিলাম, কজ এগুলো আমাদের এমসিকিউতে আসে, তো এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। তিনি অনেক পুরস্কার পেয়েছেন তার জীবদ্দশায়। নাসিরউদ্দিন স্বর্ণ পদক, 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার, এছাড়া তিনি বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন। দেখো, তোমাদের পড়াটা কিন্তু এখন শুধু, আমি অন্তত শিখতে বা আমি আমার শিক্ষার্থীদেরকে শুধু এইচএসসি কেন্দ্রিক বলি না, আমি অ্যাডমিশন কেন্দ্রিক পড়াশোনাটা মনে করি। কারণ তোমাদের মধ্যে অনেকেই আছো যারা খ ইউনিটে পরীক্ষা দিবা, অনেকেই আছো যারা ক ইউনিটে বাংলা অ্যান্সার করবা। সো তাহারই পরে মনে থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, মানে অনেকবার প্রশ্ন এসেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, একটা কবিতা। তো তাহারই পরে মনেতে ধরো একটা প্রশ্ন আসলো, নিচের কোন কবি নাসিরউদ্দিন স্বর্ণ পদক পেয়েছে? এখন অনেকগুলো অপশন থাকলো, তুমি যদি জেনে থাকো সুফিয়া কামাল তাহলে তুমি অ্যান্সার করতে পারবা। তাই কোন পদক তিনি পেয়েছিলেন এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ। এবার আমরা চলে যাচ্ছি কবিতায়। হে কবি, নীরব কেন আজ? হে হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়? আমরা এখানে পুরো কবিতার মাঝে দেখব একটা নাটকীয় ভঙ্গিতে কথোপকথন চলছে। কথোপকথনটা কার সঙ্গে চলছে? এখানে আমরা দুইটা ক্যারেক্টারকে পাবো। প্রথম ক্যারেক্টার হচ্ছে কবি নিজেই, এবং দ্বিতীয় ক্যারেক্টার হচ্ছে কবি ভক্ত। এখানে কবি ভক্তের সঙ্গে কবির একটা কথোপকথন আমরা চলতে শুনবো, যেখানে দেখতে পাবো কবি একটা কথা বলছেন, কবি ভক্ত একটা কথা বলছে, কবি ভক্ত একটা প্রশ্ন করছে, কবি একটা উত্তর দিচ্ছে, এভাবে চলতে থাকবে। হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়। নীরব কেন? কবিকে এই প্রশ্নটা জিজ্ঞেস করলো কবি ভক্ত। ফাগুন বলতে মূলত এখানে ফাল্গুন মাসের কথা বোঝানো হচ্ছে। আর যদি আরেকটু বিস্তারিত বলি, এখানে মূলত বসন্তকালের কথা বোঝানো হচ্ছে, কারণ আমরা জানি যে ফাল্গুন এবং চৈত্র এই 2 মাস মিলেই বসন্তকাল হয়। তো ধরা শব্দের অর্থ কি? ধরা শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, তাই তো? এখানে কবি ভক্ত কবিকে জিজ্ঞাসা করছে যে আহ, তুমি নীরব কেন কবি? ফাগুন মানে বসন্ত তো এসে গেছে পৃথিবীতে। বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়? বসন্তে বরিয়া, বরিয়া শব্দের অর্থ হচ্ছে বরণ করে। তো কবিকে জিজ্ঞেস করছে কবি ভক্ত, বসন্তে বরিয়া মানে বসন্তকে কি তুমি বরণ করে নেবে না? তুমি লবে না, লবে মানে হচ্ছে নেবে। তব বন্দনায়, তব শব্দের অর্থ হচ্ছে তোমার। তব শব্দের অর্থ তোমার। বন্দনা শব্দের অর্থ কি? বন্দনা শব্দের যদিও মূল অর্থটা হচ্ছে সাধারণত বন্দনা ব্যবহৃত হয় পূজা অর্চনা এই অর্থে, কিন্তু এখানে আসলে বন্দনা বলতে বোঝাচ্ছে সাদর সম্ভাষণ জানিয়ে, উষ্ণ অভ্যর্থনা জানিয়ে। বসন্তকে কি তুমি বরণ করে নেবে না কবি? পৃথিবীতে ফাগুন এসে গেছে, বসন্তকে কি তুমি বরণ করে নেবে না? এটা জিজ্ঞেস করছে কবিকে। কহিল সে স্নিগ্ধ আখি তুমি। আখি শব্দের অর্থ কি? আখি শব্দের অর্থ চোখ, সরি, আখি শব্দের অর্থ চোখ, আমি ভুল উচ্চারণ করে ফেলেছিলাম। আখি শব্দের অর্থ চোখ। কহিল সে স্নিগ্ধ আখি তুলি, চোখ তুলে সে বলল, দক্ষিণ দুয়ার গেছে খুলি। দক্ষিণ দুয়ার গেছে খুলি, দক্ষিণা বাতাস এই শব্দটার সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত। বসন্তের এই দক্ষিণা বাতাস বইতে শুরু করা মানে যেন কবির কল্পনায় দক্ষিণের যে বন্ধ দুয়ারটা ছিল তা খুলে গেছে।
কবি এই প্রশ্নটাই করছে, দক্ষিণ দুয়ার কি খুলে গেছে? যেমন বসন্তের যেই আগের প্রহরটা শীত, তার মাঝে একটা অদ্ভুত রিক্ততা আছে, একটা শূন্যতা আছে। শীতে কি হয়? গাছের পাতা সব ঝরে যায় এবং সেই শুকনো পাতার উপর দিয়ে হাঁটলে মর্মর শব্দ হয় এবং সবকিছুর মাঝে একটা আলস্য, একটা নিস্তব্ধতা, এবং এর মধ্য দিয়ে যখন আহা জিয়ে বসন্তে কত ফুল ফোটে, কত বাঁশি বাজে, কত পাখি গায় আহা জিয়ে বসন্তে, তখন পাখি যেন নতুন করে ডাকছে, শাখে শাখে ফুল নতুন করে ফুটছে এবং চারিদিকে প্রকৃতির মাঝে একটা আনন্দ বিরাজমান হচ্ছে। তো সেটির কথাই বলা হচ্ছে। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি। দক্ষিণ দুয়ার কি খুলে গেছে? দুয়ার মানে দরজা। আমি তোমাদেরকে অলরেডি বুঝিয়েছি দক্ষিণ দুয়ার দিয়ে কি বোঝানো হচ্ছে। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? বাতাবি নেবু, নেবু মানে হচ্ছে লেবু। বাতাবি লেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল? এখানে আমরা একটা সময়কে রিপ্রেজেন্ট করতে দেখছি। একটা ফল কখন হয় তার উপর কিন্তু ওই সময়টাকেও বলে দেওয়া যায়। যেমন লাউ হচ্ছে বা ধরলাম যে শিম হচ্ছে, আমরা তাহলে বলতে পারি যে শীতকাল চলছে, তাই নয় কি? ধরো সবচেয়ে মজার দিনাজপুরের লিচুগুলো পাওয়া যাচ্ছে বা সারা বাংলাদেশে লিচু পাওয়া যাচ্ছে, তার মানে আমরা বলতে পারি গ্রীষ্মকাল। খুব ভালো আম পাওয়া যাচ্ছে, যদিও আমের সিজনটা খুব অল্প, আমরা বুঝতে পারি সেটাও গ্রীষ্মকাল। সরি, আম বললাম না, জাম, খুব ভালো জাম জাম পাওয়া যাচ্ছে, জামের সিজনটা খুব অল্প, তাহলে বুঝলাম গ্রীষ্মকাল, আম গ্রীষ্মকাল। এরকম বাতাবি লেবুর ফুলটা ফুটেছে কিনা, আমের মুকুল ফুটেছে কিনা, অর্থাৎ এই সময়টাকে উল্লেখ করে বলছে। বাতাবি লেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল? মানে এটা কি বসন্তকাল কিনা জিজ্ঞেস করছে, যে এগুলো তো হয়ে যাবার কথা। দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। দক্ষিণা সমীর, সমীর শব্দের অর্থ হচ্ছে বাতাস। দক্ষিণা সমীর মানে ওই দক্ষিণা বাতাস বা দক্ষিণ দিক থেকে বয়ে আসা বাতাস। তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। তার গন্ধে গন্ধে কার গন্ধে? আমের মুকুলের গন্ধে। আমের মুকুলের কোনো কত অদ্ভুত সুন্দর গন্ধ, এটা আমাদের জাতীয় সঙ্গীতে আমরা পাই, তাই না? আমের বনের ঘ্রাণে পাগল করে, মরি হায় হায় রে ওমা, অঘ্রাণে তোর কি দেখেছি। তো সেই আমের মুকুলের সুন্দর গন্ধে গন্ধে কি একদম আকুল হয়ে আছে। তখন এই যে কবি এরকম উদাস হয়ে প্রশ্ন করছে, বসন্ত এসে গেছে পৃথিবীতে, কিন্তু এরপর এই যে কবির এই একটা একটা উন্মত্ততা, একটা একটা উদাসীনের মতো একটা আচার আচরণ, তখন কবি ভক্ত বলছে, এখনো দেখোনি তুমি, এখনো দেখোনি তুমি। কহিলাম। আবার বলল কবি ভক্ত, কেন কবি আজ এমন উন্মনা তুমি? উন্মনা শব্দের অর্থ হচ্ছে একদমই আনমনা হয়ে থাকা, ওটাকে বলে উন্মনা বা উদাস হয়ে থাকা। কোথা তব নব পুষ্প সাজ? তব শব্দের অর্থ হচ্ছে তোমার, নব শব্দের অর্থ হচ্ছে নতুন, পুষ্প শব্দের অর্থ হচ্ছে ফুল। পুষ্প সাজ দিয়ে বোঝানো হচ্ছে, পুষ্প দিয়ে এখানে মূলত বোঝানো হচ্ছে যে এমন উন্মনা তুমি কেন, আপনি এত উদাস কেন কবি, তুমি এত উদাস কেন? কোথা তব নব পুষ্প সাজ, তুমি মানে বসন্তকে বরণ করার জন্য তুমি কেন সাজনি, তোমার সেটা নাই কেন তোমার মাঝে? পহেলা বৈশাখে যেমন বাঙালি নিজেকে সাজিয়ে নেয়, কিংবা আমরা যখন ধরো ঈদে যেমন নিজেকে সাজিয়ে নেই, ঈদের আগমন আমাদের জামা কাপড় আচার আচরণের মধ্য দিয়ে প্রকাশিত হয়, তেমনি এখানেও যেমন এটা বলছে যে তোমার সেই নতুন ফুলের সাজ কোথায়? কহিল সে সুদূরে চাহিয়া, অলখের পাথার বাহিয়া তরিতার এসেছে কি? অলখের, আমরা একটা একটা দিকে আসি, সুদূরে দূরে তাকে এসে বলছে অলখের। অলখ মানে হচ্ছে অলক্ষ্য, এইভাবে বলতে পারি শব্দটাকে, অর্থাৎ যেটা দৃষ্টিগোচরের বাইরে, দৃষ্টির বাইরে, যেটাকে দেখা যাচ্ছে না। পাথার মানে হচ্ছে সমুদ্র। অলখের পাথার বাহিয়া, এই যে সমুদ্রকে দেখা যায় না সেটা অতিক্রম করে তরি তার এসেছে কি? তরি শব্দের অর্থ হচ্ছে নৌকা। তো নৌকা কি এসেছে তার? এখন এই যে বলছে যে সমুদ্র বেয়ে কোন নৌকা আসবে, এখানে নৌকার আগমন বলতে মূলত বোঝানো হচ্ছে বসন্তের আগমন। মানে এত কিছু অতিক্রম করে বসন্ত কি এসেছে, বেজেছে কি আগমনী গান। এখন অবশ্যই বসন্ত যখন আসবে এমন না যে ব্যাকগ্রাউন্ডে ডিজে বাহারুলের মতো স্পিকার নিয়ে গান বেজে উঠবে, এটা না, বা কোক স্টুডিওর গান বেজে উঠবে। এখানে বেজেছে কি আগমনী গান বলতে বোঝাচ্ছে যে ধরো প্রত্যেকটা ঋতুর কিন্তু নিজস্ব কিছু শব্দ আছে। যেমন পাখি যখন ডাকছে, ঠিক আছে,
বললাম কোকিলের ডাক যখন আমি শুনছি বা যখন আমি কোনো একটা পাখির সাউন্ড, প্রকৃতির সাউন্ড শুনেও কিন্তু বোঝা যায় যে আচ্ছা, যে হ্যাঁ, এটা এসেছে, এটা এসেছে। এই প্রকৃতি মানে এখন এই ঋতুটা চলছে বা এখানে সেখানে। যেমন ধরো জিওগ্রাফির যে একটা আলাদা সাউন্ড আছে। আমি মাঝে দিয়ে তো নেপাল গেলাম ঘুরতে। তো নেপালে তো অনেকদিন ছিলাম। মুস্তাং গিয়েছিলাম আমরা। এই জায়গাটাতে বাংলাদেশি ট্রাভেলারদেরকে আমি খুব একটা যেতে দেখিনি। ওটা হচ্ছে ধরো চাইনিজ বর্ডারের খুব কাছাকাছি। আমি চাইনিজ বর্ডার থেকে 68 কিলোমিটার দূরে ছিলাম। আমি যখন একটু ঘুম, ঘুম ভাবছিলাম, আমি যখন ঘুম থেকে একটু উঠলাম, যখন ওখানে গেল গাড়িটা, মুস্তাং এ যখন গেল, এর আগে নরমালি ছিল একটা, শুধু শো, শো বাতাস বইছে। ৬ ডিগ্রি তাপমাত্রা এবং কি অসম্ভব ঠান্ডা সেখানে, এবং কোনো মানুষ নাই, জন নাই। মনে হচ্ছে সায়েন্স ফিকশন মুভির মতো, অন্য কোনো গ্রহের মতো লাগছে আমার কাছে দেখে। এই রুক্ষতা, অদ্ভুত রুক্ষতা, বাতাস আর বাতাস, নদী বইছে, মানে অন্যরকম লাগছে আমার কাছে। তো তার মানে কি প্রকৃতির কিন্তু একটা নিজস্ব শব্দ আছে। ওই শব্দটাকে আমি বাংলাদেশের কোনো গ্রামে পাবো, বা ওই শব্দটাকে আমি পৃথিবীতে অন্যরকম কোনো জায়গায়, কোনো মরুভূমিতে যেয়ে পাবো? পাবো না। ওটাকে আমি যেখানে স্নোফল হয় ওখানে যে কি এইরকম পাবো এক্স্যাক্টলি? এরকম পাবো না। ডেকেছে কি সে আমারে? বলছে যে বসন্ত কি আমাকে ডেকেছে? শুনি নাই, রাখিনি সন্ধান। ওকে আমাকে ডেকেছিল? আমি সরি, আমি আসলে শুনি নাই। আমি খোঁজ রাখি নাই। কহিলাম, ওগো কবি, রচিয়া লহ না আজও গীতি। রচিয়া মানে হচ্ছে রচনা করে, লহ মানে নাও, রচনা করে নাও না আজও গীতি মানে গান। উম, বসন্ত বন্দনা তবে তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। বসন্ত বন্দনা মানে হচ্ছে বসন্তের প্রশংসা, তব মানে হচ্ছে তোমার, বসন্তের প্রশংসা তোমার কণ্ঠে শুনি, এটা আমার, মিনতি মানে হচ্ছে অনুরোধ বা রিকোয়েস্ট। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি, এ মোর মিনতি। আচ্ছা, আমি যেভাবে পড়াচ্ছি তোমরা কেমন বুঝছো একটু বলো তো? আমি চ্যাটটা রিজুম করেছি, তোমরা একটু রিপ্লাই দাও। তোমাদের কাছে কেমন লাগছে আজকের ক্লাসটা? কল্পনায় যেতে পারছো সেই কবির জীবনটাতে? তার সঙ্গে মেলাতে পারছো? একটু লিখো। আমি চ্যাটটা রিজুম করেছি, তোমাদের কাছ থেকে শুনতে চাই কেমন লাগছে কবিতাটা। তব শব্দের অর্থ হচ্ছে তোমার, বন্দনায় মানে হচ্ছে প্রশংসায়। তাহলে বুঝে নাও তব বন্দনায় মানে কি। আগমনী গান মানে হচ্ছে তোমার এই যে যখন আসছে বসন্তটা, সেই বসন্ত আসার সময়ে প্রকৃতি যে নতুন সাজে সাজে, সেখানে গাছ পালা, ফুল, লতাপাতা, পাখি, সবকিছু। তো সেটা কি হয়েছে এটাই বুঝিয়েছে। পথিকৃৎ মানে হচ্ছে ওই পথ যে দেখিয়েছে, বলতে পারো যে প্রথম দিকে যে হচ্ছে জার্নিটা শুরু করেছে এমন। স্নিগ্ধ মানে কি? মানে ধরো কোমল, এখানে যেটা বুঝিয়েছে অনেকটা উদাসীন ভাবে, এরকম ভাবে এটা বুঝিয়েছে। অলখের মানে হচ্ছে যেটা চোখে দেখা যায় না। অলখের পাথার বাহিয়া মানে কোনো ওই অলখের মানে সমুদ্র বুঝিয়েছে। পাথার মানে সমুদ্র, অলখের একদম যেমন সমুদ্রের সামনে দাঁড়ালে কি শেষ কি দেখা যায় না। তো এরকম এসেছে কি বসন্ত এগুলো সব অতিক্রম করে। হ্যাঁ, ঠিক আছে, আমি চ্যাটটা আবার পজ করছি। আমরা আবার অনেক গভীরে চলে যাব কবিতার, এবং কবিতার মেইন মজার পার্ট শুরু আমাদের এখন। কহিল সে মৃদু মধুর স্বরে। কবি এখন মৃদু মধুর স্বরে বলছে, নাই হলো, না হোক এবারে আমারে গাহিতে গান, বসন্তেরে আনিতে বড়িয়া। নাই হলো, এবার না হয় নাই হলো, না হোক এবারে, এবারে না হয় হলো না আমারে গাহিতে গান, আমাকে গান গাইতে এবার হয়তো হলো না। বসন্তেরে আনিতে বড়িয়া মানে বসন্তকে বরণ করে আনতে, এবার না হয় আমি গান নাই গাইলাম। রহেনি, রহেনি মানে সে তো থেমে থাকেনি, সে ভুলেনি তো। এসেছে তা ফাগুনে সরিয়া, সে তো ভুলে নাই, বরং ফাগুনের মধ্য দিয়ে সে তো এসেছে। সরিয়া মানে হচ্ছে স্মরণ করে। এখানে মূলত বুঝিয়েছে, সরিয়া শব্দের অর্থ যদিও স্মরণ করে, কিন্তু এখানে বুঝিয়েছে বুঝিয়েছে যে মানে ফাগুনকে স্মরণ করে, মানে ফাগুনের মধ্য দিয়ে সে তো এসেছে, এটাই বুঝিয়েছে। আর বরিয়া মানে হচ্ছে বরণ করে আর কি। কহিলাম, ওগো কবি, অভিমান করেছ কি তাই? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। তখন কবি যখন বলছে যে আমি না হয় বা নাই গান গাইলাম বসন্তকে বরণ করে আনতে, কই, সে তো থেমে থাকেনি,
সে তো তার আগমন ভুলে যায়নি, সে তো ঠিকই ফাগুনকে স্মরণ করেই এসে গেছে। তখন কবি ভক্ত বলছে, ওগো কবি, অভিমান করেছ কি তাই? এজন্য কি তুমি অভিমান করেছ? যদিও এসেছে, তবু তুমি তারে করিলে বৃথাই। যদিও এসেছে, তবু তুমি তাকে একদম বৃথাই, মানে তুমি তাকে কোনো পাত্তাই দিচ্ছ না, বা তুমি সেটাকে তোমার মতো করে বরণ করে নিচ্ছ না। কেন তুমি এমনটা করছো না? তো কেমন এমনটা হচ্ছে? কহিল সে পরম হেলায়। পরম হেলায় মানে, পরম মানে এখানে অনেক, আর হেলায় মানে কি? হেলায় শব্দের অর্থ হচ্ছে মানে একদম হেলা ফেলা, ঠিক আছে? একদম হেলা ফেলা। কহিল সে পরম হেলায়। বৃথা কেন? ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে? পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন? মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরোচন। সে মানে একদম পরম হেলায়, তার এগুলো যেন কোনো কিছুই গায়ে লাগছে না। সে বলছে বৃথা কেন? না, এটা বৃথা না তো, বৃথা কেন বৃথা হবে? ফাগুন বেলায় মানে এই ফাল্গুনের ওই সময়টাতে ফুল কি ফোটেনি শাখে? ফুল তো ফুটেছে, তার কথা যে ফুল তো ফুটেছে শাখায় শাখায়। পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন? ঋতুর রাজন মানে ঋতুরাজকে বোঝানো হয়েছে। ঋতুরাজ বসন্তকে বোঝানো হয়েছে। পুষ্পারতি মানে পুষ্পের আরতি। আরতিটা কি? আরতি হচ্ছে যেটা পূজাতে নিবেদন করা হয়, মানে যেই পুষ্পটা বা যেটাই হচ্ছে পূজাতে নিবেদন করা হয়। পুষ্পারতি, পুষ্প এবং আরতি দুটো শব্দ এখানে রয়েছে। মানে পুষ্প মানে ফুল, আর আরতি মানে তো বললাম যেটা নিবেদন করা হয়। তো পুষ্পারতি লভিনী কি? লভিনী মানে লাভ করে নাই কি বা পায় নাই কি? ঋতুর রাজন। এখন এখানে তাকে মানে বসন্ত তো আর কোনো দেবতা নয় যে বসন্তের কাছে গিয়ে হচ্ছে মানে ধরো পুষ্প আরতি দিচ্ছে। এখানে মূলত বুঝিয়েছে যে প্রকৃতি কি নিজেকে এরকম ফুলে পুষ্পারতি মানে ফুল ফোটার মধ্য দিয়ে নিজেকে সজ্জিত করে কি বসন্তকে আরতি করে নাই? এটাই বলছে। পুষ্পারতি লভিনী কি ঋতুর রাজন? পুষ্প মানে কি? ফুল। মাধবী কুঁড়ির বুকে গন্ধ নাহি। মাধবী ফুল, সেই ফুলের কুঁড়ির বুকে কি কোনো গন্ধ নেই? করে নাই অর্ঘ্য বিরোচন। করে নাই অর্ঘ্য বিরোচন বলতে হচ্ছে আহ এই পূজার অর্ঘ্য মানে কি আগে জানতে হবে। অর্ঘ্য শব্দের অর্থ হচ্ছে পূজার উপকরণকে অর্ঘ্য বলে। আর অর্ঘ্য বিরোচন মানে হচ্ছে ওই উপকরণগুলো দেওয়া। করে নাই অর্ঘ্য বিরোচন মানে সেই পূজার উপকরণগুলো কি দেয় নাই? এখন পূজার উপকরণ তো এখানে নাই, তাহলে এখানে কি বোঝাচ্ছে অর্ঘ্য বিরোচন বলতে? অর্ঘ্য বিরোচন বলতে বোঝাচ্ছে যে প্রকৃতি যে নতুন সাজে সজ্জিত হয়, তো এটা তো শুধু বসন্তের জন্যই, তো এটা কি করে নাই? তারপরে বলল হোক, তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা? তখন কবি ভক্ত বোঝাচ্ছে সেটা নাহলে হয়েছে, হোক, তবু বসন্তের প্রতি কেন এই তব মানে তোমার, তোমার তীব্র বিমুখতা বসন্তের প্রতি কেন? কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা? বলল, আবারও কবি ভক্ত বলছে উপেক্ষা করে ঋতুরাজ বসন্তকে কবি তুমি কেন ব্যথা দিচ্ছ? ব্যথা বলতে এখানে বোঝানো হচ্ছে যে কেন তুমি তার মনে কষ্ট দিচ্ছ, তার তো আর মন নাই, মানে কেন তুমি তাকে উপেক্ষা করছো, এখানে এটাই বোঝানো হয়েছে। এখানে কেন কবি দাও তুমি ব্যথা বলতে মূলত বোঝানো হয়েছে উপেক্ষা। কহিল সে কাছে সরে আসি। কাছে এসে সে বলল, কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে। তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। এটা হচ্ছে সবচেয়ে ম্যাজিক্যাল লাইন এই কবিতার। কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে। কুহেলি উত্তরিতলে, আমরা একে একে শব্দগুলোকে বিশ্লেষণ করি। কুহেলি, কুহেলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা। উত্তরিতলে, উত্তরী শব্দের অর্থ হচ্ছে চাদর। কুহেলি উত্তরিতলে মানে কুয়াশার চাদরের নিচে মাঘের সন্ন্যাসী। মাঘের সন্ন্যাসী বলতে তিনি বুঝিয়েছেন শীতকালকে। গিয়াছে চলিয়া ধীরে মানে ধীরে চলে গেছে। পুষ্প শূন্য মানে ফুল নাই এমন। দিগন্তের পথে, দিগন্তের পথে মানে হচ্ছে দিগন্ত কি? দিগন্ত হচ্ছে যেটাকে তুমি চোখে দেখে শেষ হয় না আর, এমন মনে হয়। ধান ক্ষেতের দিকে তাকালে ওটার এন্ডিং দেখতে পাই না, দিগন্ত। তেমনি নদী কিংবা সমুদ্রেরটাও কিন্তু এরকম মনে হয়। হ্যাঁ,
যে মানে কিছু দেখতে পাচ্ছি না আমি, ওটার শেষে কি আছে? রিক্ত হস্তে, রিক্ত শব্দের অর্থ হচ্ছে খালি, আর হস্তে শব্দের অর্থ হচ্ছে হাতে। সো রিক্ত হস্তে শব্দের অর্থ হচ্ছে খালি হাতে, তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। কুহেলি উত্তরীতলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া। এখানে যেটা বোঝাচ্ছে যে কুহেলি উত্তরীতলে অর্থাৎ কুয়াশার চাদরের নিচে মাঘের সন্ন্যাসী অর্থাৎ শীত চলে গেছে ধীরে ধীরে। কিভাবে? পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে। শীত যেভাবে চলে যায়, তো শীতের যে আগমনটা, বসন্তের আগমনের সঙ্গে শীত যেমন হারিয়ে যায়, কুহেলি উত্তরীতলে মানে কুয়াশার চাদর গায়ে দিয়ে, কুয়াশাটাকে যেন কবির কল্পনা একটা চাদর, এবং সেটা গায়ে দিয়েছে মাঘের সন্ন্যাসী। মাঘের সন্ন্যাসী মানে হচ্ছে শীত, এবং সে চলে গেছে। কিভাবে চলে গেছে? ধীরে ধীরে। কোথায় চলে গেছে? দিগন্তের পথে, পুষ্পশূন্য যেই দিগন্ত, অর্থাৎ যেখানে কোনো ফুল নাই, কিছু নাই, শীত যেমন, শীতকালটা যেমন থাকে, রিক্ত হস্তে, খালি হাতে, তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। এখানে তিনি তার স্বামীর কথা বলছেন, তার হাজবেন্ডের কথা বলছেন। ভদ্রলোকের নাম ছিল সৈয়দ নেহাল হোসেন। সৈয়দ নেহাল হোসেন। সো আমি আসলে তোমাদেরকে একটা কথা বলি কি, মানুষ যখন এইরকম একটা কষ্টের মধ্য দিয়ে যায়, মানে তার প্রিয় মানুষের মৃত্যু হয়, ওই সময়ে আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেটা আসলে তাকে কোনোভাবেই আনন্দ দেওয়া বা বা অনেক একটা মানে মজার একটা অনুভূতি সৃষ্টি করা, এগুলো আসলে হয় না। যেমন আমার নিজের মা গত কুরবানির ঈদের দিন মৃত্যুবরণ করেছেন। ফজরের নামাজের একটু আগে তার মৃত্যু হয়েছে, আল্লাহ ওনার কাছে নিয়ে গেছেন তাকে। এখন ওই ঈদটা আমাদের জন্য কি কোনোভাবে আনন্দের দিন ছিল? আনন্দের দিন ছিল না। তো আমার মানে আমাদের বাসায় আমরা তো কুরবানি ঐদিন দিতেও পারি না। আমরা পরে কুরবানি দিয়েছি। কুরবানি তো ৩ দিন দেওয়া যায়। সো আমরা পরে কুরবানি দিয়েছি। কেন আমরা পরে কুরবানি দিয়েছি? কারণ আমাদের কাছে তো আসলে ওই দিনটা কোনো আনন্দের দিন হিসেবে ছিল না। জীবনের সবচেয়ে কষ্টের দিন ছিল। তিনি চিরতরে আমাদের ছেড়ে চলে গেছেন। এখন এই যে আ তার চলে যাওয়া বা এই যে তার শেষ সময়টা, তো দেখো এই সৈয়দ নেহাল হোসেন চলে গেছেন, তার প্রিয় স্বামী। যেই সময়টাতে পড়াশোনা করারও কোনো সুযোগ ছিল না, এই স্বামীই তো তাকে আসলে এভাবে আ আজকে সুফিয়া কামাল হবার পেছনে এত বড় ভূমিকা রেখেছিলেন। সেই সৈয়দ নেহাল হোসেন আর পৃথিবীতে নাই। তো বসন্ত আসলো কি গেল, তার কাছে কিছুই আর যায় আসে না। এজন্যই তিনি বলছেন, "তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে।" চ্যাটটা আমি ওপেন করছি, রিজুম করলাম। তোমাদের কাছে জানতে চাই তোমরা কেমন কি বুঝেছো কবিতাটা? কোনো প্রশ্ন থাকলে বলো। এরপরে আমরা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করব, এবং আমাদের আরো বেশ কিছু বিষয় আছে এই ক্লাসে। কুড়ি মানে হচ্ছে যে ফুলের কুড়ি, এটার কথা এখানে বলা হচ্ছে। নূর মোহাম্মদ, নেটওয়ার্ক ডিস্টার্ব করছে তোমার ওখানে, এটা কি বলার, আমাদের এর থেকে আসলে কিছু করারও নাই। লভেনি মানে হচ্ছে লাভ করেনি। আব্দুর রহমান, না, তুমি যেটা জিজ্ঞেস করেছো তা না। রূপক, বসন্ত বন্দনা মানে হচ্ছে বসন্তকে অনেক প্রশংসা করা, এটা বুঝিয়েছে আর কি। কবির সাথে কবির একজন ভক্ত কথা বলছে। পুষ্পশূন্য মানে হচ্ছে যেটা যেখানে মানে একদম ফুল টুল নাই, এরকম আর কি। হুম। তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। বন্দনা মানে হচ্ছে প্রশংসা। আচ্ছা, এবার আমি আরো একটা কথা বলবো এটা নিয়ে। সেটা হলো, অনেকেই তোমাদের মনে একটা প্রশ্ন জেগে যে সুফিয়া কামালকে আবার বিয়ে করেছিলেন। সুফিয়া কামাল কিন্তু পরবর্তীতে আবার বিয়ে করেছিলেন। সুফিয়া কামালের বিয়েটা, এখন যে কথাগুলো বলছি একটু মন দিয়ে শোনো, এটা তোমাদের জীবনে অনেক প্রয়োজন হবে। আমার শিক্ষার্থীদের সঙ্গে আমি শুধু আসলে এই টেক্সট বইয়ের পড়া পড়াই না। একটা শিক্ষক, আমি আমার শিক্ষকদের কাছ থেকে মনে হয় যে আমি আমার পিতামাতার কাছ থেকে আমি পৃথিবীতে জন্ম নিয়েছি, ভূমিষ্ঠ হয়েছি, আর আমি আমার জ্ঞানের জন্ম নিয়েছি আমার শিক্ষকদের কাছ থেকে। এখন তোমাদের অনেকের মনে এই ধরনের প্রশ্ন আসতে পারে, উনি তাহারই পরে মনে লিখলেন, উনার হাজবেন্ডকে নিয়ে এত দুঃখের কথা বললেন, উনি আবার কিভাবে ভাইয়া আরেকটা বিয়ে করলেন? এটা কিভাবে পসিবল হলো? আমি চ্যাটটা একটু পজ করে দিচ্ছি, হ্যাঁ? উনি কিভাবে আরেকটা বিয়ে করলেন? আচ্ছা, উনি কিন্তু আরেকটা বিয়ে করেছিলেন, শুধু তাই নয়, পরবর্তীতে উনার ওই ঘরে কিন্তু বাংলাদেশের অনেক বিখ্যাত, তার মেয়ে কিন্তু বাংলাদেশের অনেক বিখ্যাত একজন মানুষও, সুলতানা কামাল। সো বাংলাদেশের মানে বেশ 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 বিখ্যাত একজন
মানুষ। সো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দেখো, সুফিয়া কামাল যখন তিনি বিধবা হলেন তখনও কিন্তু তার জীবনের আরো অনেকটুকু অংশ বাকি। আমরা এটা বাঙালি সমাজে আমরা একটা অদ্ভুত ডাইলেমাতে ভুগি বা অদ্ভুত একটা মানে দুমুখ আচরণ করি মূলত একজন বিধবার প্রতি। আমরা এই কাজটা করি। আমরা দেখা যায় যে একটা বিধবাকে এমনভাবে আমরা ট্রিট করি, কত কষ্ট তার জীবনে, সে একা, এটা সেটা। কিন্তু যখনই সে বিয়ে করে নতুন করে আবার তার জীবনটাকে রিস্টার্ট করতে চায়, আ তখন আমরা সেটাকে নিয়ে আবার অনেক টিপ্পনি কাটি। আমরা আজে-বাজে কথাবার্তা বলি, তার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তুলি, তার আগের হাসব্যান্ডের প্রতি তার আসলেই ফিলিংস ছিল কিনা এগুলো নিয়ে প্রশ্ন তুলি। এই কথাগুলো পুরুষদের ক্ষেত্রে খুব একটা উঠে না, কিন্তু এগুলো নারীদের ক্ষেত্রে অনেক বেশি উঠে। পুরুষদের ক্ষেত্রে উঠে না একদম তা না, উঠে কম। নারীদের ক্ষেত্রে অনেক বেশি উঠে। তো তাহলে আমরা কি এক্সপেক্ট করি? যিনি বিধবা হয়েছেন, তিনি সারাদিন সাদা শাড়ি পরে ঘুরে বেড়াবেন এবং তিনি হচ্ছেন একদম মানে একটা সাধু সন্ন্যাসীর জীবন কাটাবেন। আর তার স্বামীর শোকে শোকার্ত হয়ে তিনি তার বাকি জীবনটা কাটিয়ে দেবেন। এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের মতো চিন্তা না। এটা মানসিক অসুস্থতার চিন্তা। হুমায়ূন আহমেদের একটা বই আছে। আমি জানি না বইটা তোমরা কে, কে পড়েছো। বইটার নাম হচ্ছে 'হিমুর হাতে ৫ টি নীলপদ্ম'। তো হুমায়ূন আহমেদ ওই বইয়ে একটা থিওরি, আচ্ছা বইটা কে, কে পড়েছো? একটু চ্যাটটা আমি ওপেন করলাম। খুব ইন্টারেস্টিং একটা জিনিস আজকে বলতেছি। তোমাদের বয়সের সাথে আরো বেশি যায়। তোমরা একটু লিখো তো, কেউ কি বইটা পড়ছো? 'হিমুর হাতে ৫ টি নীলপদ্ম'। বইটা কেউ পড়ছো? পড়লে একটু কাইন্ডলি লিখো তো। হুম? বইটা লিখো তো, যদি এটা কেউ পড়ে থাকো। হুম? আচ্ছা, 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 কেউ, কেউ পড়েছে। কেউ, কেউ পড়েছে। 'হিমুর হাতে ৫ টি নীলপদ্ম'। সো এই বইয়ে হুমায়ূন আহমেদ যেমন একটা থিওরি বলেছেন, যে থিওরিটা হচ্ছে যে একজন মানুষ তার জীবনে, মানে ছেলে হোক মেয়ে হোক, যে কোনো মানুষই তার জীবনে ৫টা নীলপদ্ম থাকে এবং তিনি জীবনে যত মানুষের সাথেই তার মানে তিনি যত মানুষের সাথে প্রেম করুক আর বিয়ে করুক, ভালোবাসুক, যেটাই হোক, ওই ৫টা নীলপদ্ম সে একটা মানুষকেই দিতে পারে। পরবর্তীতে তিনি যতই অন্য কাউকে ভালোবাসুক বা বিয়ে হোক না কেন, ওই ৫টা নীলপদ্ম সে যাকে দিয়ে দেয়, এইটা সে কখনোই আর অন্য কাউকে দিতে পারে না। আচ্ছা, তোমরা কেউ কি এই থিওরিটা বিশ্বাস করো? বলো তো। একটু লিখো তো। হ্যাঁ, তোমরা কি এই থিওরিটা বিশ্বাস করো? একটু বলো তো। হ্যাঁ? হুম, হ্যাঁ, হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম। সরি বিন্দিয়া। হ্যাঁ, নট ৫ টি, হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। অনেকেই করে, অনেকেই করে না। আমরা এই কবিতার আলোকে কথাটা বলি। ঠিক আছে? সেটা হলো মানুষ এই ধরনের গাঁজাখুরি থিওরি, যে হুমায়ূন আহমেদের এই কয়েকটা নীলপদ্মতে যে ৫টা নীলপদ্ম ভক্কর চক্কর, এগুলো হচ্ছে স্রেফ গাঁজাখুরি কথাবার্তা। এবং তুমি যদি এই লেখকদের জীবনের দিকেও তাকাও, তুমি অনেক সময়ই দেখতে পাবা যে তার জীবনে সেটার প্রতিফলন কিন্তু এমনভাবে ঘটে নাই। হুমায়ূন আহমেদের জীবনের দিকেও যদি তাকাও, তার জীবন দেখলে মনে হয়, তার লেখা পড়লে মনে হয় যে নারী মনের এমন শাখা প্রশাখা নাই যেখানে তিনি বিচরণ করেন নাই। নারীর মনের সবকিছুই তিনি জানেন। কিন্তু তার ব্যক্তি জীবনে এই জায়গাটাতে তিনি আগাটুকোরা একটা ব্যর্থ মানুষ। তো তাহলে কি বলবা? এখন কি বলবা? তাহলে যেই লোক নিজে সুইসাইড করতে চায়, সে যদি এসে আরেকজনের মোটিভেশন দেয়, তাহলে তো বিষয়টা হয়ে গেল অনেকটা এমন যে যেই পলাই করছে এসএসসি তে ফেল, তার কাছে গিয়ে আমি জিগাই, ভাই আমারে কেমনে আমি জিপিএ 5 পামু? বিষয়টা তো এরকম হয়ে যাচ্ছে। বা যেই পোলা করছে এইচএসসি তে ফেল, আমি তারে গিয়ে জিগাচ্ছি, ভাই কেমনে বুয়েটে চান্স পামু? বিষয়টা এমন হয়ে যাচ্ছে। তো মানুষ অত্যন্ত জটিল প্রাণী এবং মানুষ স কম বেশি সবকিছুই সে স্টার্ট ওভার করতে পারে আবার। তো উনি বিধবা হয়েছেন বলে পরবর্তীতে উনি আবার বিয়ে করতে পারবেন না বা উনি জীবনটাকে নতুন করে শুরু করতে পারবেন না, এমন কোনো কথা আসলে নাই। এনিওয়ে, আর কথা না বাড়িয়ে কারো কাছ থেকে কোনো প্রশ্ন এই মুহূর্তে আমি নিচ্ছি না। যখন আমি প্রশ্ন নেব তখন আমি জানাবো। আচ্ছা, এখানে মোটামুটি যা আছে শব্দার্থ টিকা পড়ানোর আসলে কিছু নাই। কিন্তু তারপরেও আমি একটু বলি। বাতাবি লেবুর ফল অধীরাকুল। বসন্তের আগমনে বাতাবি লেবুর ফুল ও আমের মুকুলের গন্ধে দক্ষিণা বাতাস মানে চারিদিক ভরে তোলে সুগন্ধ দিয়ে। কিন্তু এগুলো কিছুই কবিকে টানছে না। আচ্ছা, এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। এটা অনেকবার অ্যাডমিশন টেস্টে এসেছে। এটা এইচএসসি তেও আসতে পারে। সেটা হলো কোন ২ টি ফলের নাম উল্লেখ করা আছে এই কবিতাতে? একটা হচ্ছে বাতাবি লেবু আর একটা হচ্ছে আম। এবং টোটাল কয়টি ফলের নাম উল্লেখ করা আছে? ২ টি ফলের নাম উল্লেখ করা আছে। হ্যাঁ, অলোক।
অলোক মানে দৃষ্টির অগোচরে, অনেকেই জিজ্ঞেস করেছে অলোক মানে কি, দৃষ্টির অগোচরে, অলক্ষ্য বানানটা, হ্যাঁ, জফলা হবে না। আমি যদিও জফলা আগে দেখাই থেকে ভুলে লিখছি হয়তো, জফলা হবে না। হ্যাঁ, বসন্তেরে আনিয়া ফাগুনে সরিয়ে, এগুলো আমি আসলে বুঝিয়েছি। ব্যর্থ মানে কবি ভক্তের অভিযোগ হচ্ছে বসন্তকে কবি বরণ না করায় বসন্তের আবেদন বা গুরুত্বটা হারিয়েছে, মানে বসন্তের গুরুত্বটা কমে গেছে এমন। পুষ্পারতি মানে ফুলেল বন্দনা, মানে ফুল দেওয়া আর কি, সহজ কথায়। হ্যাঁ, তাহারই পরে মনে প্রকৃতিতে বসন্ত এলেও কবির মন জুড়ে আছে শীতের রিক্ত ও বিষণ্ণ ছবি। কবির মন দুঃখ ভারাক্রান্ত, তার কণ্ঠ নীরব। শীতের করুণ বিদায়কে তিনি কিছুতেই ভুলতে পারছেন না, তাই বসন্ত তার মনে কোনো সাড়া জাগাতে পারছে না। বসন্তের সৌন্দর্য তার কাছে অর্থহীন, মনে কোনো আবেদন জানাতে পারছে না। প্রসঙ্গত উল্লেখ্য, তার প্রথম স্বামী ও কাব্য সাধনার প্রেরণা পুরুষ, যেটা বললাম, তিনি ছিলেন তার প্রথম স্বামী। তখন অনেকে প্রশ্ন করে তিনি দ্বিতীয়, হ্যাঁ, তিনি আবার বিয়ে করেছিলেন। এবং কাব্য সাধনার প্রেরণা পুরুষের আকস্মিক মৃত্যুতে কবির অন্তরে যে বিষণ্ণতা জাগে, সেটাই আমরা দেখতে পাই এই কবিতায়। তো এই কবিতাটা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, 3 স্টার দিয়ে দিলাম, এটা অনেকবার অ্যাডমিশন টেস্টে এসেছে, ঢাবি জাবি অনেক পরীক্ষাতেই। আর কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে এটাও এসেছে, 1935 খ্রিস্টাব্দে মাসিক মোহাম্মদী পত্রিকায়। এই কবিতায় আমরা প্রকৃতি এবং মানব মনের মধ্যে একটা সম্পর্ক দেখতে পাই। হ্যাঁ, তার সাহিত্য সাধনার প্রধান সহায়ক এবং উৎসাহদাতা কে ছিলেন? স্বামী সৈয়দ নেহাল হোসেন, যিনি মৃত্যুবরণ করেন কবে? 1932 সালে। সৈয়দ নেহাল হোসেনের মৃত্যুর সনটা আমরা মনে রাখবো। আর এই কবিতার অন্য একটা লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে নাটকীয়তা। কিন্তু এই কবিতাটা কেমন? কবিতাটা হচ্ছে সংলাপ নির্ভর। এটা কিন্তু প্রশ্ন এসে থাকে। এই কবিতাটা কি? কবিতাটা হচ্ছে সংলাপ নির্ভর, সংলাপ নির্ভর রচনা। এই কবিতাটা সংলাপ নির্ভর রচনা। হুম, তো এবারে আমি চলে যাব সৃজনশীলে। সৃজনশীল হচ্ছে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি যতই কবিতা ভালো পারো না কেন, যদি তুমি সৃজনশীল ভালো মতো বুঝতে না পারো বা অ্যান্সার করতে না পারো, তাহলে আসলে কোনো লাভ নাই। আচ্ছা, এখন আমি কিছু জিনিস বলি। যেমন ধরো, এই যে কিছু মানুষ ধরো এসে প্রশ্ন করে যাচ্ছে রিক্ত মানে কি, রিক্ত মানে কি, অনেকে জিজ্ঞেস করছে। আমি এটা লিখে দিয়েছি বন্ধু, রিক্ত মানে হচ্ছে শূন্য, হস্ত মানে হাত, রিক্ত হস্তে মানে শূন্য হাতে। সো দেখো, তুমি যদি আহ একটা ক্লাসে 5 মিনিট বা 10 মিনিট লেট করো এবং বা 20 মিনিট লেট করে আসো, একটা জিনিস তুমি বুঝো নাই, তুমি আবার জিজ্ঞেস করলা, তোমার জন্য 2 মিনিট বুঝাইলাম, এখানে 2000 স্টুডেন্টের মতো ক্লাস করছে একসাথে, তার মানে তোমার 2 মিনিট নষ্ট না, টোটাল 4000 মিনিট নষ্ট হলো। ব্রাদার, ইউ হ্যাভ নো রাইট টু ওয়েস্ট এই 4000 মিনিট। তুমি যদি জীবনে ভুল করো, সেটা তুমি নিজ দায়িত্বে মারা খাবা, তুমি এটা তোমার নিজের জীবন ভর দেখবা। ঠিক আছে? সো সিন্স এই কাজটা তুমি করছো, তুমি টাইমলি আসো নাই, তুমি ক্লাস পরে দেখে নিবা রেকর্ডিং থেকে। যে ক্লাস যে টাইমলি আসছে, সে আবার এটার ব্যাখ্যা কেন শুনবে? সে তো আগ্রহী না এই ব্যাখ্যা শোনার জন্য। আচ্ছা, আমরা একটু দাঁড়াও। হুম, আমরা এখন দেখব সৃজনশীল প্রশ্ন আমরা কিভাবে অ্যান্সার করব, এটা আমরা একটু দেখব। হ্যাঁ, তোমরা একটু উদ্দীপকটা পড়ো, এরপর আমি দেখাচ্ছি। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে, কারণ সৃজনশীল প্রশ্ন কিভাবে উত্তর করতে হবে সেটা যদি আমরা না জানি ঠিকঠাক, তাহলে আমরা পরীক্ষায় ভালো করে আসতে পারবো না। আহ ফাহিম, টিভিটা বন্ধ হয়ে যাবে, একটু দেখো তো। যারে খুব বেশি ছিনু ভালো, সে মোরে ছেড়ে চলে গেল, যে ছিল মোর জীবন ছায়া, রেখে গেছে শুধু মায়া। লাগে না ভালো অপরূপ প্রকৃতি, যতই করুক কেউ মিনতি, আমি এখন রিক্ত শূন্য, মন পড়ে রয়েছে তার জন্য। সে দিল মোরে কেমনে ফাঁকি, আমি এখন বড় একাকী। তাহারই পরে মনে কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? আমাদেরকে প্রথমেই দেখতে হবে আমরা কতটুকু সময় নিব। আমরা পুরোটা শেষ করার জন্য 19 মিনিট সময় নিব, পুরো সৃজনশীল প্রশ্নটা শেষ করার জন্য। সো ক নম্বরটাতে এবং খ নম্বরটাতে উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নাই এই দুইটা প্রশ্নের, এবং এই দুইটা প্রশ্ন হচ্ছে আমাদেরকে মুখস্থ লিখতে হবে। এবং আমরা না, ওকে না, এই যে এখানে টিভি, তুমি এই দিক থেকে না, টিভিটাকে অন করে অফ করো একবার, স্যার মানে অফ করে অন করো। সো আমরা ক নম্বরটা কতটুক লিখবো, এটা আমরা 1 লাইন লিখবো। হ্যাঁ,
এটা আমরা সর্বোচ্চ 1 লাইন লিখবো। অনেকে কটা হচ্ছে অনেক বড় করে লিখতে যায়। আসলে মানে 1 নম্বরে তো তোমাকে 1 এ 2 দেওয়া যেহেতু সম্ভব না, 1 এ সর্বোচ্চ 1 ই দিতে পারে। এবং এই ধরনের মানে ভুল গাধার মতো তথ্য অনেকের কাছে আছে যে এইটাকে বড় করে লিখলে ইমপ্রেশন ভালো হয়। এটা কোনো কথা হইলো ভাই? ইমপ্রেশন ভালো হয়? ঘোড়ার ডিম হয়। এটা 1 লাইনে লিখবা বা কয়েকটা শব্দে লিখবা। তাহার এই পরে মনে কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? তুমি যদি তাহার এই পরে মনে কবিতাটি একটুক নাও লেখো, তুমি যদি খালি লেখো যে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়, তাইলেও তুমি ভাই 1 এ 1 পাবা। বাট এতটুকু লিখলে এটা সুন্দর দেখায়। গেল। এবারে আমরা যাব খ নম্বর কিংবা অনুধাবনমূলকে। অনুধাবনমূলক এবং প্রয়োগমূলক এই দুটো আমি আবার বলছি, এই দুটো হচ্ছে আমাদের মেমোরি থেকে লিখতে হবে। এই দুটোর সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই। উদ্দীপক নিয়ে প্রথম কথা আসবে কোথায়? প্রয়োগমূলকে বা গ নম্বরে, এবং সেটাও গ নম্বরের 3rd প্যারাতে। সো যত নম্বর তত প্যারা। 2 নম্বর এটাতে, তাহলে এখানে 2 প্যারা, স্বাভাবিক। তো এই 2 প্যারার মধ্যে প্রথমে আমরা যেটা করি, প্রথমে আমরা এক কথায় প্রশ্নের উত্তর দিয়ে দিই। তারপরে আমরা এই যেই প্রশ্নের উত্তরটা দিলাম ওটাকেই একটু ব্যাখ্যা করে লিখি। উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা, এই উক্তিটি দিয়ে কি বোঝানো হয়েছে? উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা উক্তিটি দ্বারা কবি ভক্ত কবির কাছে ঋতুরাজ বসন্তকে উপেক্ষা করে ব্যথা দেওয়ার কারণ সম্পর্কে জানতে চেয়েছেন। যখন এটা আমি বললাম তখন আমি কত পেলাম? আমি 1 নম্বর পেয়ে গেলাম। মানে এক কথায় প্রথমে উত্তর দিতে হবে, এরপরে এই উত্তরটাকে একটু ইলাবোরেট করতে হবে। কেমন? প্রকৃতিতে বসন্ত এলেও কবি ভক্ত লক্ষ্য করেছেন তার প্রিয় কবি বসন্ত বন্দনা করে কবিতা লিখছেন না। ফলে ব্যথিত ও হতাশ কবি ভক্ত কবিকে বিভিন্ন প্রশ্ন করে এর কারণ উদ্ঘাটন করার চেষ্টা করেছেন। এখন তুমি বলতে পারো, ভাই আমার বাংলা তো এত ভালো না, উদ্ঘাটন করার চেষ্টা করেছেন, আমি তো এই ধরনের বাক্য লিখতে পারি না। তুমি দেখো কারণ জানতে চেয়েছেন, শেষ। এই বাংলা তো তুমি পারো, কারণ জানতে চেয়েছেন। তো প্রশ্নে উল্লেখিত উক্তিটি দ্বারা ঋতুরাজ বসন্তকে উপেক্ষা করার কারণ কি তা জানতে কৌতূহলী কবি ভক্ত কবির কাছে প্রশ্ন রেখেছেন। আরো 1 নম্বর পেয়ে গেলাম। দেখো, সৃজনশীলের নম্বর হচ্ছে ফ্র্যাগমেন্টেড বা ভাঙা 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 নম্বর। সৃজনশীলে কিন্তু ফুল মার্কস পাওয়া পসিবল, কিন্তু আমি দুটো যুগই দেখেছি, সৃজনশীলও দেখেছি এবং সৃজনশীলের আগে যে লিখতে হতো রচনামূলক সেই যুগটাও দেখেছি। রচনামূলকের যুগে ফুল মার্কস পাওয়া ইম্পসিবল ছিল, এটা ফুল মার্কস কাউকে দিত না। কিন্তু সৃজনশীলের সুবিধা হচ্ছে, সৃজনশীলে যদি তুমি ফরম্যাট মেইনটেইন করে লিখতে পারো, তোমার লেখাটা যদি মোটামুটি মানেরও হয়, তুমি অনেক ভালো মার্কস পাবা। কিন্তু যদি তুমি অনেক ভালো লিখলা কিন্তু তুমি ফরম্যাট কিছু মেইনটেইন করলো না, তুমি ভালো মার্কস পাবা না দিন শেষে। তাহলে ফরম্যাটটা কি? এই যে 2 প্যারা করে লেখা। প্রথম প্যারাতে হচ্ছে জাস্ট এক কথায় উত্তরটা দেয়, পরের প্যারাতে এই জিনিসটাকে একটু বড় করে লেখা বইয়ের ভাষায়। শেষ। আমার এই 2টা প্রশ্ন চলে গেল। এবং আবারও বলছি, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকে উদ্দীপক থেকে কোনো কথাবার্তা আসবে না, পুরোটা আসবে তোমার মেমোরি থেকে। এবারে যাচ্ছি আমরা গ নম্বর, যেটা কি? এটা হলো প্রয়োগমূলক। এখন এই প্রয়োগমূলকে আমি কি করব? একই কাজ প্রত্যেকটা জায়গাতে। প্রথমে আমি এক কথায় উত্তরটা দিব। উদ্দীপকে তাহারই পরে মনে কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে? উদ্দীপকে তাহারই পরে মনে কবিতায় উল্লিখিত, হ্যাঁ, উল্লিখিত প্রিয়জন বিচ্ছেদের বেদনা প্রকাশ পেয়েছে। এখন তুমি বলতে পারো, ভাই প্রিয়জন বিচ্ছেদের বেদনা, আমি যদি এত কঠিন করে না লিখে আমি যদি লিখি যে প্রিয় মানুষকে হারাবার কষ্ট প্রকাশ পেয়েছে, তাহলে কি হবে? তাহলেও তুমি ফুল মার্কস পাবা। সৃজনশীলে হচ্ছে এটাই একটা মজা, ফরম্যাট মেইনটেইন করে মোটামুটি মানের লিখতে পারলেই ভেতরে আমাদের মোটামুটি ফুল মার্কস দিয়ে দেয়। তো এখানে আমরা 1 পেয়ে গেলাম। এইবারে আমরা কি করব? একইভাবে ওই অনুধাবনমূলকের মতো যেই এক কথায় উত্তরটা দিলাম সেটাকে একটু সবিস্তারে লিখবো বা সেটাকে একটু বড় করে লিখবো। তাহারই পরে মনে কবিতায় কবির ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবির জীবনে নেমে আসে গভীর শূন্যতা। তার ব্যক্তি জীবন ও কাব্য সাধনা তাই বিষণ্ণতার গাঢ় আধারে ঢেকে যায়। সেই গভীর দুঃখ বোধই ফুটে উঠেছে আলোচ্য কবিতার পংক্তিমালায়। এটাকে আমরা কি লিখবো? এখানে আমি 1 নম্বর দিয়ে দিলাম। 1 আর 1, অর্থাৎ এই লাইনটাকে আমি নিজের ভাষায় একটু বড় করে লিখেছি। ঠিক আছে? এই লাইনটাকে আমি নিজের ভাষায় একটু বড় করে লিখেছি। এবারে আমরা কি করব? এবারে আমরা উদ্দীপকের সাথে মূল কবিতার একটা তুলনা দেখাবো। প্রথমে আমরা উদ্দীপকের কথা বলবো, তারপরে আমরা মূল কবিতার তুলনা দেখাবো। এটা হচ্ছে আমার প্রয়োগমূলক প্যারা। এই জায়গাতে আমি কাহিনী করছি কি? এই জায়গাতে আমি কাহিনী যেটা করছি সেটা হলো, আমি আমার এই
উদ্দীপকটা কি নিয়ে কথা বলছে আর আমার মূল কবিতাটা কি নিয়ে কথা বলছে, দুটোর মধ্যে একটা তুলনা করব। উদ্দীপকের কবিতাংশে স্বজন হারানোর বেদনা প্রকাশ পেয়েছে। কবি যাকে খুব ভালোবাসতেন তিনি কবিকে ছেড়ে চলে গেছেন। কবির কাছে এ জীবন তাই অর্থহীন মনে হয়। সবকিছুতেই তিনি কেবল শূন্যতাই খুঁজে পান। অতি প্রিয় মানুষের বিচ্ছেদ তাকে বড় নিঃসঙ্গ করে দিয়েছে। উদ্দীপক নিয়ে কথা হয়ে গেল, শেষ। এইবারে আমরা কবিতা নিয়ে কথায় চলে গেলাম। তাহারই পরে মনে কবিতাতেও একই অনুভূতির অনুরণন ঘটেছে। তুমি বলতে, আবারও বলছি, তুমি দরকার নেই অনুরণন ঘটেছে লেখা, তুমি লেখা তাহারই পরে মনে কবিতাতেও আমরা একই অনুভূতি দেখতে পাই। শীতের রিক্ততার স্মৃতি বারবার মনে পড়ায় কবি ঋতুরাজ বসন্তের আগমনকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করতে পারেননি। অর্থাৎ প্রিয়জন চলে যাওয়ার বিষাদময় অনুভূতি উদ্দীপকের কবিতাংশ এবং আলোচ্য কবিতার মূল সুর। তুমি এখানে আরো 1 নম্বর পেয়ে গেলা, তাহলে 1+1+1 3 নম্বর পেয়ে গেলা। আর আমাদের এটা দেখতে হবে যে আমরা কতটুকু লিখবো এই গ নম্বরটা। আমরা ওইটা বুঝছিলাম যে ক নম্বরটা আমরা লিখবো 1 লাইন, আর এটা 2 প্যারা লিখবো, ভালো কথা। তো 2 প্যারাটা আমরা কতটুকুতে লিখবো? এটা হচ্ছে আমরা আধা পৃষ্ঠা নেব। এটা হচ্ছে আমরা কতটুকু নিব? 1 পৃষ্ঠা লিখব। এবং এইটা আমরা কতটুকু লিখবো? ঘ নম্বরটা এটা আমরা 1.5 পৃষ্ঠা লিখব। উদ্দীপকটি তাহারই পরে মনে কবিতার সুরকে প্রকাশ করতে পারেনি। উক্তিটি কতখানি সঠিক বিশ্লেষণ করো। এখন আবার এক কথায় উত্তর দাও। উদ্দীপকটি তাহারই পরে মনে কবিতার সুরকে প্রকাশ করতে পারেনি, মন্তব্যটি যথার্থ নয়। ভাই বিশ্লেষণ তো পরে, এক কথায় তো বিশ্লেষণ করতে পারবো না। এক কথায় সর্বোচ্চ এতটুকু বলতে পারবো যে এই উক্তিটা কি ঠিক নাকি ভুল। তো আমি বলে ফেললাম উক্তিটা ভুল। এখন উক্তিটা কেন ভুল ওইটাকে আমি একটু বিস্তারিত লিখলাম যে প্রিয়জন যখন অসময়ে পৃথিবী থেকে বিদায় নেয় তখন জীবন অর্থহীন হয়ে পড়ে, বিষাদ নেমে আসে চারপাশে, আনন্দের উপকরণগুলো বেদনাময় হয়ে যায়। এবার প্রিয়জন হারানোর এই শোকানুভূতির কারণেই তাহারই পরে মনে, এটাই কবিতার মূল উপজীব্য। 1 নম্বর পেয়ে গেলাম। এবারে আমরা ওই যে থার্ড প্যারাতে কি করি, উদ্দীপকের সাথে কবিতার, উদ্দীপকের কবিতাংশের বর্ণনায় কবির শোকানুভূতি প্রকাশ পেয়েছে। কবি যাকে খুব ভালোবেসেছিলেন তিনি কবিকে ছেড়ে চলে গেছেন। ফলে অপরূপ প্রকৃতি কবির আর ভালো লাগে না, সবকিছু শূন্য মনে হয়। কেননা কবির চেতনা জুড়ে তার প্রিয়জনের ছবি, সেই প্রিয়জন কবির অস্তিত্বের সঙ্গে একাকার হয়ে আছে। এরম সেরম লিখলাম, হ্যাঁ। 2-4 একটা তুলনা দেখাইলাম, আরো 1 নম্বর পেয়ে গেলাম। এইবারে আমরা যেই প্যারাটাতে যাব, শেষ প্যারা, সেটা কি? সেটা হচ্ছে আমার উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতার প্যারাটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে তোমাকে আসলে একটা কমেন্ট করতে দিচ্ছে, মানে তোমার কাছে একটা মতামত জানতে চাচ্ছে বা এরকম। সো এখানে আমরা এই আগের সকল মতামতের মানে যা যা বললাম এগুলোর ভিত্তিতে তারপরে আমরা শেষে এসে বললাম যে অতএব আমরা নির্দ্বিধায় বলতে পারি প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ নয়। এভাবে এই 4টা আমরা যখন জুড়ে দিব তখন হচ্ছে কি হবে, তখন আমাদের 4 নম্বর আমরা পেয়ে যাব। আর এটা আমরা কতটুকু লিখবো? 1.5 পৃষ্ঠা। এখন তোমাদের অনেকের মনে হতে পারে যে ভাইয়া এত কম লিখলে হবে? আপনি আমাকে ক লিখতে বলেন 1 লাইন, খ লিখতে বলেন আধা পৃষ্ঠা, তারপরে আমাকে গ লিখতে বললেন 1 পৃষ্ঠা, আর ঘ লিখতে বললেন 1.5 পৃষ্ঠা। মানে ধরো আমি সর্বসাকুল্যে বলতে পারি ওই মানে কি বলবো যে 3 পৃষ্ঠার মধ্যেই হয়ে যাচ্ছে একটা সৃজনশীল। বা তুমি আরেকটু বড় চাইলে লিখতে পারো, 4 পৃষ্ঠা লিখতে পারো। কিন্তু এটা কি হবে? আচ্ছা, দেখো, শেষ করা গুরুত্বপূর্ণ, শুধু সৃজনশীল না, তোমাদের জীবনে। তোমরা একটু লিখো তো চ্যাটে, তোমাদের কার কার এমন হয় যে তুমি অনেক কিছু শুরু করছিলা, অনেক সময় অনেক কিছু ভাবছো, ওইটা শেষ আর করতে পারো নাই। ঠিক আছে, এটা আমাকে লিখো তো, আজকে আমি তোমাদেরকে এটা সমাধান দিব। তোমাদের কার কার এমন হয় যে তোমরা অনেক কিছু শুরু করো কিন্তু শেষ আর করতে পারো না? না, অনেক কিছু। আমি তোমাদের কথাটাকে আমানত হিসেবে রাখবো, তোমার কথা শুধু আমিই দেখতে পাচ্ছি, অন্য কেউ দেখতে পাচ্ছে না। তাই বলো কার কার এমন হয় অনেক কিছু শুরু হয় কিন্তু আর শেষ? নামাজের ব্রেকে আমরা ক্লাসই এখন শেষ করে দিব, সো আলাদা করে নামাজের ব্রেকে যাব না, আমরা ক্লাসই শেষ করে দিব কিছুক্ষণের মধ্যেই। হ্যাঁ, আচ্ছা, এরকম হয়। এরকম হবার মূল কারণ হচ্ছে পারফেকশনিস্ট হওয়ার চেষ্টা করা। পারফেকশনিস্ট হওয়ার চেষ্টা হচ্ছে তুমি যেটাই করো ওটাকে একদম পারফেক্ট ভাবে, নিখুঁত ভাবে করতে যাও। নিখুঁত ভাবে তো তোমার করতে পারার প্রয়োজন নাই, তুমি তো ফেরেশতা না, তুমি হচ্ছে মানুষ, এবং তোমার ভুল হবেই, এটাই স্বাভাবিক। যেহেতু তুমি সাধারণ একজন মানুষ, ভুল হওয়াই তোমার পক্ষে স্বাভাবিক। তোমার কি করা উচিত? শেষ করার প্রতি গুরুত্ব দেওয়া উচিত।
ওটাকে পারফেক্ট করার পেছনে গুরুত্ব না দিয়ে, শেষ করার পেছনে, ঠিক আছে? পারফেক্ট নয়, শেষ। তাহলে কি করতে হবে? আমি যদি পারফেকশনের পেছনে গুরুত্ব না দিয়ে শেষ করার পেছনে গুরুত্ব দেই, তখন আমাকে চালিয়ে যেতে হবে, হ্যাঁ? লাইফ ইজ লাইক রাইডিং অন আ বাইসিকেল। মানে আমার জীবনটা হচ্ছে আসলে বাইসিকেল চালানোর মতো। তোমরা যারা বাইসিকেল চালাতে পারো তারা কি দেখেছো? আচ্ছা হ্যাঁ, এটা শুদ্ধ উচ্চারণ কিন্তু বাইসাইকেল না, বাইসিকেল। ঠিক আছে? যদি ডাউট হয় আমার কথা, তাহলে গুগল আজকে একটু সার্চ করে দেখো যেটা শুদ্ধ উচ্চারণ কি। তো যখন তুমি বাইসিকেল চালাও, বাইসিকেল চালানোর সময় তুমি যদি মনে হয় যে ইস এবার এই প্যাডেলটা ভালো মতো দিতে পারি নাই, পরের প্যাডেলটা দিমু না, কি হবে? তুমি যতই ভালো সাইকেল চালাইতে পারো না কেন, তুমি জায়গায় পড়ে যাবা। সাইকেল, কিন্তু যখন এর আগে বাই প্রিফিক্স বসে তখন এটা তখন আর উচ্চারণটা সাইকেল থাকে না, মানে বাইসিকেল হয়ে যায়। এমনিতে বললে সাইকেল, আর বাই বসাইলে বাইসিকেল। তো এই যে তোমরা হচ্ছ, যদি এভাবে তুমি যদি জীবনকেও দেখো, একটা হয় নাই একটা কাজ। হ্যাঁ, সাইকেলে কি হয়, একটু নড়েচড়ে উঠে কিন্তু পড়ে যেতে নেই, পরের প্যাডেলটা দিলে কিন্তু আবার আস্তে আস্তে আবার ২-৪-৩টা প্যাডেলের মধ্যে আবার নর্মালি চলা শুরু করে। ভাই দ্যাটস হাউ লাইফ ইট ইজ। তুমি জীবনে অনেক বড় পাপ কাজ করতে পারো। আল্লাহ তো বলেছেন তোমাকে পাহাড় সম পাপও তোমাকে তিনি ক্ষমা করে দিতে পারেন। ইস্তিগফার করতে বলেছেন। আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইতে বলেছেন। তাহলে তুমি বলতে পারো যে ভাইয়া আমি বারবার সংকল্পবদ্ধ হই যে আমি পর্নোগ্রাফি দেখব না। এরপরও আমি যখন একা থাকি বা যখন কেউ থাকে না, আমি এই নীল দুনিয়ার জগতে আমি হারিয়ে যাই বারবার। বা আমি ভাবি যে আমি অশ্লীল কোনো কিছু দেখব না। কিন্তু আমি দেখি। আমি ভাবি যে আমি এমন কোনো ব্যক্তির সাথে এমন, মানে কি বলবো, যেসব এই প্রেম প্রীতি এইসব থার্ড ক্লাস জিনিসে জড়াবো না, যেটা আমার ছাত্র জীবনের ১৩টা বাজায় ছেড়ে দিতে পারে। কিন্তু এরপরেও আমি করে ফেলতেছি। সো তাহলে কি তুমি হতাশ হয়ে যাবা? না, তুমি হতাশ হবা না। তুমি তারপরেও আবার চালিয়ে যাবা। এই যে পিউরিফিকেশন বা ভালো হবার যে প্রচেষ্টা, এটা তো একটা লাইফ লং জার্নি। এটা কতদিন পর্যন্ত চলে? ফ্রম ক্রেডল টু দ্য গ্রেভ। একদম দোলনা থেকে কবর পর্যন্ত। তোমার যখন থেকে বুঝ হয়, তখন থেকেই তো তোমার দ্বারা এমন অনেক কোনো না কোনো কাজ হয় যেটা তুমি বুঝো সেই কাজটা খারাপ। সেটা হতে পারে কোনো বান্দার সাথে, সেটা হতে পারে আল্লাহর সাথে, সেটা হতে পারে নিজের সাথে। তো তুমি কি, তারপরে কি তোমার জীবন কি শেষ? না। পিউরিফাই হবার যে জার্নিটা, মানে পিউরিফিকেশন এর যে জার্নিটা, এটা একটা নেভার এন্ডিং জার্নি, এটা চলতে থাকবে। পিউরিফিকেশনের জার্নিটা একদম আমৃত্যু চলতে থাকবে, শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত ভালো হবার প্রচেষ্টা, ভালো কাজ করার প্রচেষ্টা চলতে থাকবে। এটাই হচ্ছে মানবের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সো আমি আশা করি আমাদের কথা, আমি যেগুলো বলেছি তোমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। আহ রাকিব বলেছে ভাইয়া ঘনংটার যদি যথার্থ বলে ব্যাখ্যা করি তাহলে কি নাম্বার ফুল কেটে দিবে? যদি এরা যথার্থ না হয় আর যদি তুমি যথার্থ লিখো, অফকোর্স ফুল কেটে দিবে তোমার ঘ নম্বরটা। যদি দয়া করে টিচার ১ মার্কস দিতে চায় দিতে পারে, কিন্তু যদি ঠিকঠাক দেখে টিচার, তাহলে ফুল কেটে দিবে। কারণ এখন উত্তর একটা তুমি লিখেছ, উত্তর আম, তুমি লিখছো জাম, তাহলে তো ফুল কেটে দিবেই। এটা তো সহজ প্রশ্ন। হ্যাঁ। আল্লাহ মাফ করবেন ওসমান, বিষয়টা এমন নয়। তিনি সবচেয়ে ক্ষমাশীল, অবশ্যই তিনি মাফ করবেন। আচ্ছা। নাইমা জাহান কবির স্বামী শীতকালে মারা গিয়েছিল, বিষয়টা আসলে এমন না। সেটা হলো শীতের এই রিক্ততা শূন্যতা দেখে তার হাসব্যান্ডের কথা তার মনে পড়ে যায়। হুম। সবাই অনেক বেশি, বেশি পৃষ্ঠা লিখতে বলে এটা আসলে সঠিক না। আপনার থেকে শোনার পরে ভালো লাগলো। এই যে আমার কথা সারমর্ম তো এটাই ছিল। তোমার কাজ হচ্ছে ফিনিশ করা। তোমরা কেউ ২ টা সৃজনশীল ১ম এর এত সুন্দর লিখো যে মনে হয় যে তোমাকে হাতের লেখা প্রতিযোগিতায় পাঠায় দিলে তুমি হয়তো পুরস্কার নিয়ে চলে আসতা। কিন্তু পরের গুলো তুমি ভাই কাকের ঠ্যাং বকের ঠ্যাং লিখো। তোমার লেখা তুমি নিজেই বুঝো না। এবং শেষের একটা সৃজনশীলে তুমি গ, ঘ ছেড়ে আসো। তা ভাই তোমার তো A+ সিওর, তুমি মিস ছাইড়া আসলা তো তুমি। তার চেয়ে তুমি সব শেষ করে আসো। তোমাকে বোর্ডে টিচার নম্বর দেওয়ার জায়গা পাবে অন্তত। কিন্তু তুমি যদি অ্যান্সারই না করে আসো, তোমাকে নম্বর কে দিবে? আর নম্বর কেনই বা দিবে তোমাকে? তুমি তো লেখোই নাই। হুম। চৈতি বলেছ যে তোমার ঠাম্মি আমার ক্লাস দেখে। আম আমি 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 ধন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ চৈতি এবং আ চৈতির দাদিমাকে। হ্যাঁ, আচ্ছা। কোথা তব নব পুষ্পসাজ? মার্জিয়া এই প্রশ্নটা করেছে। কোথা তব নব পুষ্পসাজ? দেখো, আমি বলেছিলাম যে পার্বণে বা যেকোনো উৎসবে আমরা কিন্তু নিজেদেরকে সাজাই।
আমরা বাংলাদেশে যতটা বুঝি, আমি পশ্চিমবঙ্গে যখন যাই তখন আরো বেশি বোঝা যায়, স্পেশালি কলকাতাতে পূজার সময় মানুষ কত কিছু কেনে, তেমনি ঈদের সময় আমরা বাংলাদেশে দেখি। আবার একই দৃশ্য হয়তোবা পশ্চিমা বিশ্বে গেলে ক্রিসমাসের সময় দেখা যাবে। ঠিক আছে? তো পহেলা বৈশাখের সময় অনেকে অনেক সাজগোজ করে। তাহলে একটা কিছুর আগমনের যেই সাজটা, এটাই কবি ভক্ত বলছেন। যে কবি, তুমি বসন্তের জন্য কেন সেভাবে নিজেকে সাজিয়ে তুলছো না? এরকম। তন্ময়, তোমাকে একটু ক্লাস থেকে একটু ব্লক করলাম। হ্যাঁ, একই জিনিস বারবার লিখছো। আমার বাসা ঢাকাতে। লহ মানে নাও। আরাফাত একটা প্রশ্ন করেছে, তার স্বামী কতদিন আগে মারা গিয়েছিল শীতকাল আসার। আরাফাত, তুমি দেখতে পারো যে তিনি মানে উনি কত তারিখে মারা গিয়েছেন। তো তুমি যত তারিখে মারা গিয়েছেন 1932-এর, তারপরে ধরো তুমি ওই সালটা বের করতে পারো। 1932 না, কত তারিখ তুমি এটা দেখো, তারপরে তুমি সালটা বের করো। বের করে এর বাংলা হিসাবটা গুগল থেকে বের করো, বের করে তুমি নিজেই হিসাব করো শীতকাল আসার কয়দিন আগে মারা গেছে। হাসিবুল হাসান, এই কথাটা এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, তার দ্বিতীয় স্বামী থাকা অবস্থায় উনি এই কবিতাটা লিখেছেন কিনা। এটা উইকিপিডিয়াতে দেখতে হবে যে তিনি দ্বিতীয় স্বামীর সঙ্গে তার বিয়েটা আহ, ঠিক কত সালে হয়েছিল। রহেনি মানে হচ্ছে যেটা রয়নি বা থাকেনি এমন। শব্দ অনেক কঠিন, ভালো করে বুঝিনি, ক্লাসটা আবার দেখবা তাহলেই হবে। আমার ওর এক ছোট ভাই নয় ক্লাস করে। আজকের ক্লাসটা ভালো লাগবে, শিখবো জিতবো গ্রুপে পোস্ট করে দিও। কোমল নেত্র, নেত্র মানে হচ্ছে চোখ। হ্যাঁ। উপজীব্য মানে হচ্ছে মূল বিষয়। থ্যাংক ইউ জিনাত। আমি বলছিলাম ক্লাসটা শুরু করার সময় আজকে একটা কবিতার কথা। সেই কবিতাটা দিয়েই হচ্ছে আমার মনে হয় যদি আজকের ক্লাসটা শেষ করা যায় তাহলে সবচেয়ে ভালো হয়। প্রিয়জনের বেদনার কথা বলছিলাম, সো সেই প্রিয়জনের বেদনা কেমন হতে পারে এটা নিয়েই ছিল কবিতাটা। কবিতাটা লেখা হচ্ছে লতিফুল ইসলাম শিবলির প্যারিসের চিঠি। আমি বলছিলাম যে এটা নিয়ে পরবর্তীতে জেমস একটা গান করে, যেই গানটা হচ্ছে প্রিয় আকাশী। তো সেই কবিতাটা থেকে আমরা অল্প একটু দেখি। কবিতাটা যদি আমি একটু অল্প একটু কবিতাটা যদি আজকে একটু ক্লাসে বলা যায় তাহলে হয়তোবা ভালোই লাগবে। তার আগে আমি দেখি তোমাদের কিছু কিছু প্রশ্ন আমি নিতে থাকি। পরীক্ষায় বানান ভুল হলে নাম্বার কম দিবে, অফকোর্স কম দিবে, এটা তো কোনো ডাউট নাই। কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী অলরেডি একবার বুঝিয়েছি। কুয়াশার চাদর গায়ে দেওয়া শীতকে বুঝিয়েছে। হ্যাঁ, আমাদের কলেজও ভাইয়া আপনার মতো বলে পৃষ্ঠা দেখে নাম্বার দেয় না, মূল কথা দেখে। ঠিক, অফকোর্স মূল কথা দেখে। যদি পৃষ্ঠা দেখে নাম্বার দেয়, ওই টিচারের যিনি খাতা দেখছেন তার সমস্যা আছে এটা। হ্যাঁ, চমৎকার আরাফাত, তোমার ছোট ভাইকে শুভেচ্ছা। সমাজকর্ম কোন লেখকের? আজিজা, এটা নিয়ে আমার ভালো আইডিয়া নাই, তাই আমি এটা নিয়ে আসলে কোনো, যা জানি না তা নিয়ে কোনো কথা বলবো না। আমার বাসা হচ্ছে, যদি গ্রামের বাড়ি বলো সেটা চাঁদপুরের কচুয়াতে। আর আমি এমনিতে থাকি হচ্ছে ঢাকায়, ঢাকার খিলগাঁওয়ে থাকি আমি। ওখানে আমার পূর্ব প্রজন্মরা আছে, 40 বছর প্লাস, প্রায় 50 বছর ধরে আছে। যদিও আমরা ঢাকার মানে আমরা ঢাকাইয়া না আর কি। থ্যাংক ইউ রনক। দ্বিতীয় স্বামীর নাম কি নাজমুস সাকিব, তুমি উইকিপিডিয়াতে পাবা। আমি তার দ্বিতীয় স্বামী নিয়ে এখানে আসলে কথাবার্তা বাড়াবো না। আমরা আজকে কবিতার একদম শুরুর দিকের একটা কথা বলছিলাম, প্যারিসের চিঠি, লতিফুল ইসলাম শিবলি। যে প্রিয় আকাশী, গতকাল ঠিক দুপুরে তোমার চিঠি পেয়েছি। ঠিকানা লেখনি, ঠিকানা পেলে কোথায় তা লেখনি। তো হাতের লেখা দেখেই চিনতে পেরেছি ওটা আকাশীর লেখা। আকাশীর সঙ্গে যার সম্পর্ক ছিল, তো নানা পরিক্রমায়, পারিবারিক নানা কারণে, তো পরবর্তীতে সেটার পরিণয় মানে প্রণয়টা পরিণয়ে রূপ নিতে পারে নাই। তো সে দেশ ছেড়ে চলে যায় এবং আকাশের সঙ্গে আর কিভাবে যোগাযোগ হবে, তখন তো আর মোবাইল টোবাইলের যুগ না। তো আকাশী কোথায় মানে ঠিকানা পেয়ে চিঠি লিখলো সেটা আসলে জানতে পারে না। আর চিঠিটা এসেছিল প্যারিসে, কারণ এই ছেলেটা প্যারিসে চলে যায়। প্রিয় আকাশী, গতকাল ঠিক দুপুরে তোমার চিঠি পেয়েছি।
খামের ওপর নাম ঠিকানা পড়েই চিনতে পেরেছি তোমার হাতের লেখা। ঠিকানা পেলে কিভাবে লেখনি? কতদিন পর ঢাকার চিঠি, তাও তোমার লেখা। ভাবতে পারো আমার অবস্থা। গতকাল প্যারিসে ঝরেছিল এবছরের রেকর্ড ভাঙা তুষারপাত। ফ্র্যাঙ্কফুটের বইমেলায় নতুন বইয়ের গন্ধে মনে পড়েছে তোমাকে। এবং এখানে আসলে যেই তুলনা বা যেই উপমাগুলোর কথা বলে, সুইজারল্যান্ডের লেকের স্বচ্ছ জলে নিজের ছায়ার পাশে যাকে খুঁজেছি সে তুমি। ভ্যাটিকানের প্রার্থনা সভা শেষে এক গ্রিক তরুণীকে বাংলায় কি বলেছিলাম জানো? বলেছিলাম, তুমি আমার আকাশই হবে। ভুলতে পারিনি তোমাকে, শত চেষ্টা করেও পারিনি। আর কেউ না জানুক, অসংখ্য জিপসি রাত জানে সেই না ভুলতে পারার ইতিহাস। আমাদের সুবর্ণ সময়ের স্বপ্নের প্যারিসে আজ নিজেকে ভীষণ একা মনে হয়। এলোমেলো পড়ে আছি শিল্প সাহিত্যের এই জাগ যজ্ঞে। তীব্র শীতের জন্য শ্বাসকষ্ট ভোগায় মাঝে মাঝে। এই তো সেদিন আবারও বদলালাম চশমার কাজ। প্রতিনিয়ত হেরে যাচ্ছি সময়ের কাছে। তুমি মনে রেখো, পরিবর্তনের দমকা হাওয়ায় আমি বদলাইনি এতটুকু। আমাদের প্রিয় রমনা রেস্তোরাঁ এখন কালের সাক্ষী। মিষ্টি কয়েন বক্সের জায়গা দখল করে নিয়েছে ডিজিটাল কার্ড ফোন। শীতের বইমেলা পরিণত হয়েছে মিনা বাজারে। টিএসসির চত্বর যেন উত্তপ্ত বৈরুত। বাইজেন্টাইন সম্রাজ্ঞীর মতো তোমাকে ঘিরে থাক পৃথিবীর সমস্ত সুখ। তুমি অনিন্দ সুন্দরী হয়ে ওঠো তোমার সৃষ্টিতে। তুমি ভালো থেকো। আজকে আমরা এই কবিতাটার মধ্য দিয়ে ক্লাসটা শেষ করব। এখানে অল্প কয়েকটা এমসিকিউ দিয়েছি জাস্ট ডামি হিসেবে, যে এমসিকিউ গুলো তোমরা একটু দেখে নিতে পারো। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমি মনে করি না আর কারো মনে কোনো প্রশ্ন থাকার অবকাশ রয়েছে। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে, আমি আছি আর কয়েক মিনিট, তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। আর যদি প্রশ্ন না থেকে থাকে, আমরা ক্লাসটা এখনই শেষ করে দেব। সৃজনশীল আমি যা বোঝানোর বুঝিয়ে দিয়েছি, বাকিটা হচ্ছে তোমরা নিজেরা প্র্যাকটিস করুন। আজকের ক্লাসটা ভালো লাগলে শিখবো জিতবোতে পোস্ট করতে পারো। নীল পদ্ম মানে কি নাইমা? নীল রঙের পদ্ম, এই তো। আর কি নীল পদ্ম মানে আর কি বা হতে পারে? হাতের লেখা খুব খারাপ, কি করা উচিত? ইউটিউবে হাতের লেখার উপর অনেক টিউটোরিয়াল আছে। যেহেতু আমার নিজের হাতের লেখাও ভালো না, তাই হাতের লেখা নিয়ে আসলে আমি খুব একটা ইয়ে দিতে পারবো না। আর হাতের লেখার উপর কিছু যাবে আসবে না মার্কসের। আমার ক্যারেট কলেজে আমার ব্যাচমেটদের মধ্যে একদম টপার ছিল যারা, তাদের মধ্যে এক দুজন ছিল যাদের হাতের লেখা খুব খারাপ। কিছু যায় আসে না হাতের লেখা খারাপ হলে। পিডিএফ বলতে কোথায় আমি জানি না। যদি এটা বুঝিয়ে থাকো যে এটা কোথায় পাবা, এটা তো অ্যাপেই তুমি পেয়ে যাবে। তোমরা এক্সাম দিয়ে দিবে অফকোর্স, কারণ এক্সাম দিলে যেটা হয় যে তুমি তোমাকে যাচাই করতে পারো, কারণ শুধু পড়লে আসলে হবে না, এক্সাম দিতে হবে। তাহলে একটা পড়া পুরোপুরি তোমার মাথায় গিয়ে যাচ্ছে। তাহলে আজকে কি আমরা ক্লাসটা শেষ করে দিব? হ্যাঁ, বলো তো। মিস বাউল বলেছে আমি যদি যথার্থের ক্ষেত্রে লজিক দিতে পারি তাহলে কি মার্কস পাবো? হ্যাঁ, পাবা। কিন্তু সাধারণত এগুলো এরকম হয় না। মানে তুমি যেই ধরনের কথা বলছো, যে ধরো অনেক প্রশ্ন এমন থাকে যেটা হ্যাঁ বা না দুটাই প্রমাণ করা যায়। কিন্তু এই সৃজনশীলে তোমাদেরকে যে প্রশ্নগুলো দিবে ওটা হ্যাঁ বা না দুটাই প্রমাণ করার মতো প্রশ্ন দিবে না। তোমাদেরকে যেগুলো দিবে ইদার হ্যাঁ বা ইদার না। তো তুমি যদি ভুল লিখো তাহলে কি হবে? ভুল দিলে তো শেষ। ওকে, ঠিক আছে। আজকের ক্লাসটা শেষ করে দিচ্ছি। নুসাইবা লিখেছে জি। শুধু একটা কথা বলেই শেষ করি। জি বানানটা নিসাইবা ভুল লিখেছে। নুসাইবা জি বানানটাকে লিখেছো এইরকম। জি হচ্ছে একটা বিদেশি শব্দ। এটা আরবি ভাষা থেকে এসেছে। তো কোনো বিদেশি শব্দে এভাবে ফলাও বসে না, দীর্ঘ ইকারও বসে না। তাই জি কিভাবে লেখে? এইভাবে লেখে। এটা হচ্ছে জি এর শুদ্ধ বানান। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে প্যারিসের চিঠি অথবা অন্য কোনো কবিতা নিয়ে, বা তাহারই পরে মনে নিয়ে। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।